ডিসেম্বরের আগেই ডক্টর ইউনূসের বিদায় হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে, কিন্তু 3 উপদেষ্টা হচ্ছে নাটের গুরু। এর 3 জনই সকল মেকানিজম করে আগামীতে কিভাবে কি করতে হবে। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এবং এই খেলা এতটাই বড় খেলা হবে যে মোহাম্মদ ইউনূস এবং তার অবৈধ গং, আপনারা বলেন, আমরা বলি গ্যাং, এই মোহাম্মদ ইউনূস মানে কাকা এবং তার ভাইপোরা, তারা চাচা ভাতিজারা, তারা যেই পজিশনে রয়েছে, মোহাম্মদ ইউনূস তো এখন কোথায় পালাবে তার প্ল্যান করছে। বাংলাদেশকে কতটা অনিরাপদ এবং বাংলাদেশে যে ঘন ঘন জঙ্গি হামলার সম্ভাবনা এবং বড় ধরনের জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং আশঙ্কা করছে মার্কিন দূতাবাস, এই বিশেষ পুলিশ বাহিনী গড়ে তোলার উদ্যোগ আমার মনে হয় সেটার একটা সুস্পষ্ট প্রমাণ যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জঙ্গি দমনে তৎপর হয়েছে বা তৎপর হবে, তাতে যে কোনো আস্থা রাখতে পারছে না, কিংবা বাংলাদেশের গোয়েন্দা তথ্যের বিষয়ে এই মুহূর্তে যে কোনো আস্থা রাখতে পারছে না মার্কিন দূতাবাস, তারও প্রমাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। বাংলাদেশের সুরক্ষিত মার্কিন দূতাবাসে, বারিধারার মার্কিন দূতাবাসে এমন এক জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে ওয়াশিংটন থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এবং আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করে, মানে সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর ওপর নজরদারি রেখে সন্ত্রাসবাদ দমনে কাজ করে এমন গোয়েন্দা সংস্থার তথ্যে বেরিয়ে এসেছে যে এখন এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে এই জুলাই মাসটায় এসে ডক্টর ইউনূসের সরকারের ওপর থেকে একেবারে স্পষ্টতই তাদের আশীর্বাদের হাত তুলে নিয়েছে এবং বাংলাদেশে ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার মাধ্যমে। মানে আমি যেটা দীর্ঘ সময় ধরে বলে আসছি, বিএনপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে একটা স্থিতিশীলতা আনয়নে যে রোমহর্ষক ঘটনা এখন ফাঁস হয়েছে, তাতে দেখা যাচ্ছে মার্কিন দূতাবাসে বিশেষ ধর্মের ব্যক্তিদের ওপর হামলা পরিচালনার জন্য এমনকি জঙ্গি সংগঠনের সদস্যরা এই সুরক্ষিত দূতাবাস এলাকার পাশের একটি মাঠ ভাড়া করে ক্রিকেট খেলারও আয়োজন করে ফেলেছিল। মানে ঘটনাস্থল রেকি করাও তারা শেষ করে এনেছিল যখন আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করা ওই গোয়েন্দা সংস্থাটির তথ্য ওয়াশিংটন থেকে মার্কিন দূতাবাসে পৌঁছয় এবং মার্কিন দূতাবাস খুবই দ্রুততার সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে দেখা করে এই জঙ্গি হামলার আশঙ্কা আপাতত বন্ধ করে বা এই হামলার সম্ভাবনা ভেস্তে দেয়। দেখুন কোন সময়টায় এই ঘটনা ঘটল। জুলাইয়ের 1 তারিখ ছিল হোলি আর্টিজান হামলার বার্ষিকী। হোলি আর্টিজান হামলায় 2016 সালে সুনির্দিষ্টভাবে জঙ্গিরা হামলা চালায় অমুসলমান বিদেশিদেরকে লক্ষ্য করে। 17 জন বিদেশি সহ 29 জনের প্রাণ গিয়েছিল সেই হামলায়। অথচ সেই হামলার বার্ষিকীতে ডক্টর ইউনূসের সরকার, সেই বার্ষিকীতে পুলিশ প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ব্যক্তিরা বললেন বাংলাদেশে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই এবং জঙ্গি তৎপরতা বাংলাদেশে আদৌ ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলে তারা বললেন আওয়ামী লীগ সরকারের আমলে আসলে জঙ্গি নাটক সাজানো হয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই 10 তারিখ আমরা দেখলাম যে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হলো তাতে তখন অনেকদিন পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটটি, অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদ দমনে যে বিশেষায়িত ইউনিটটি পরিচালিত হচ্ছিল, সেই ইউনিটটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায়, আগ্রহে এবং ব্যাপক প্রশিক্ষণে গড়ে উঠেছিল সে কথা স্বীকার করা হয় এবং বলা হয় সেই পুলিশের ইউনিটটি নাকি কাজ অব্যাহত রেখেছে। ভাবুন, একদিকে 1 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কর্তারা বলছেন বাংলাদেশে জঙ্গিবাদ নাই, 10 তারিখে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এর ধমকে বলছেন যে বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবাদ দমনের বিশেষ ইউনিট শক্তভাবে কাজ করছে। এর কয়েকদিনের মধ্যে সম্ভবত 13-14 তারিখে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে সেই তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের জঙ্গি সংগঠনের প্রধান শামীম মাহফুজকে। এই শামীম মাহফুজ জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের উগ্রবাদী সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং তাকে 2011, 2014, 2023 সালেও গ্রেফতার করা হয়েছিল। এখন মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে যে এই যে জামাতুল আল হিন্দাল শারকিয়া, যাদের সঙ্গে কুকি চিন গোষ্ঠীর বা কেএনএফ এর, বান্দরবানে সক্রিয় কেএনএফ, যাকে বাংলাদেশ সরকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছিল, সেই কেএনএফ এর সঙ্গে এই জামাতুল হিন্দাল আল শারকিয়ার দীর্ঘ সম্পর্কের কথা কিন্তু সেই আওয়ামী লীগ
আমলে আমরা শুনে এসেছি এবং র্যাব সে সময় ব্যাপক অভিযান পরিচালনা করে এবং 2022-এর দিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয় যে 54 জনের মতো ব্যক্তি হিজরতে গেছেন পাহাড়ের দুর্গম অঞ্চলে এবং তারা জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য হিসেবে কুকিচিন বা কেএনএফ এর কাছ থেকে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। এই জামাতুল আল ফিন হিন্দাল আল শারকিয়া দলটা তাদের মানে আওয়ামী লীগ সরকারের আমলের বয়ানটা কি ছিল যে আওয়ামী লীগ সরকার 2017 সালে জানায় যে এই শামীম মাহফুজ নামের ব্যক্তিটি জামায়াতুল ফিল আনসার ফিল হিন্দাল শারকিয়া প্রতিষ্ঠা করেছেন 2017 সালে এবং 2019 থেকে সংগঠনটি সক্রিয় হতে থাকে এবং এই সংগঠনটি তিনি গড়ে তুলেছিলেন আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের প্রাক্তন সদস্যদের নিয়ে। এখন আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান জসিমউদ্দিন রহমানী, তাকে ডক্টর ইউনূস সরকার কিন্তু ক্ষমতায় এসেই যে প্রায় 3 শতাধিক জঙ্গিকে বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে মুক্ত করেছেন, আর আগস্ট আন্দোলনের সময় তো বিভিন্ন কারাগার ভেঙে জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছেই, যেই 3 শতাধিক জঙ্গিকে ডক্টর ইউনূসের সরকার মুক্তি দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী। হরকাতুল জিহাদ কোনটি? হরকাতুল জিহাদ বা হুজি হচ্ছে মুফতি হান্নানের দল। যেই হুজির নেতা মুফতি হান্নান 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিলেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এবং এর আগেও হরকাতুল জিহাদ বলেছেন ইসলামের শত্রু হিসেবে যেহেতু তারা শেখ হাসিনাকে চিহ্নিত করেন, কাজেই তারা সেই 2000 সাল থেকে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে আসছিলেন। তারা গোপালগঞ্জে হামলা করেছিলেন, কোটালীপাড়ায়, খুলনায় হামলা করেছিলেন, সিলেটে হামলা করেছিলেন, আর সবচেয়ে বড় হামলাটি পরিচালনা করেছিলেন 21শে আগস্ট যুদ্ধে ব্যবহৃত আরজেস গ্রেনেড দিয়ে। আর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ হচ্ছে জেএমবি, যারা সারা বাংলাদেশে একত্রে 64টি জেলায় বোমা হামলার ঘটনা ঘটিয়েছিল। এই প্রত্যেকটি সংগঠন বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সংগঠনগুলো মানে জঙ্গি সংগঠনগুলো যেভাবে কাজ করে, এই সংগঠনগুলোকে যখন নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার, তখন শামীম মাহফুজ গঠন করেছেন এই দলটি, যারা দুর্গম পাহাড়ে গিয়ে সশস্ত্র প্রশিক্ষণ নেয় এবং তখন বেরিয়ে এসেছিল যে এই সংগঠনটির অর্থায়ন আবার করছিলেন সেনাবাহিনীর পদচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক হচ্ছেন সেই ব্যক্তি 2012 সালে সেনাবাহিনী যাকে ঘোষণা দিয়েছিল যে পদচ্যুত করা হচ্ছে এই কারণে যে তিনি সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করবার জন্য কিছু প্রবাসীর উস্কানিতে একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন সেই 2012 সালে। এই শামীম মাহফুজের দল জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে আবার অর্থায়ন করেন এই জিয়াউল হক। এই জিয়াউল হক মানে ডক্টর ইউনূসের সরকার যদি বা মনে করেন বাংলাদেশে জঙ্গিবাদ নাই, তার সমর্থক তাকে ক্ষমতায় বসানো কিংবা শেখ হাসিনা সরকারকে পদচ্যুত করবার পেছনে সক্রিয় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশে জঙ্গিবাদ নাই সেটা বিশ্বাস রাখা কঠিন। কারণ এই যে মেজর সৈয়দ জিয়াউল হক, যিনি আবার এদের অর্থায়ন করেছেন এবং সশস্ত্র প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে এবং 2012 থেকে তাকে খোঁজা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় নাই। ডিসেম্বরের আগেই ডক্টর ইউনূসের বিদায় হতে পারে, তাকে চলে যাওয়া লাগতে পারে। বিএনপি ফাঁদে পড়েছে, যেখানে সময় 111 আসতে পারে। দর্শক, আমার দেশের একটা খবর, অনেক গোপন তথ্য আমার দেশ এখানে ডিসক্লোজ করতে পেরেছে। এটা তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমে, বিশেষ করে দিল্লিতে আমার দেশের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, দিল্লির অনেক গোপন খবর। এমনকি মোদী সরকারকে আমার দেশ অনেক ক্ষেত্রে বিব্রত বোধ করার, যেমন হাসিনাকে কোন জায়গায় রাখে আমার দেশ খুঁজে বের করে ডিসক্লোজ করে দেয়, তারপরে আবার হাসিনার স্থান পরিবর্তন করান, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। সে আমার দেশ দিল্লির অনেক গোপন তথ্য, দিল্লিতে আওয়ামী লীগ ফেরাতে নানান নীল নকশা এবং ডিসেম্বর আগে অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে নানান ছক, এগুলো সামনে আনছেন। এখন আওয়ামী লীগ বা দিল্লিতে কিছু করে বা দিল্লির কোনো বৈঠকে বাংলাদেশে কিছু ঘটবে, এটা 5 আগস্টের পর অসম্ভব ছিল। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপি তো দিল্লির ফাঁদে পা দিয়েছে। তো বিএনপির যে দৃষ্টিভঙ্গি, অন্তর্বর্তীকালীন সরকার এটা অসাংবিধানিক, অতএব দ্রুতই সরকার সরাও, নির্বাচন দাও এবং কোনো সংস্কার করা যাবে না। এই হাসিনার সংবিধানই হচ্ছে মহান সংবিধান, এই হাসিনার সংবিধানকে রক্ষা করতে হবে, বিএনপির যে স্ট্যান্স। এবং রাষ্ট্রপতিকে সরানো যাবে না, সেনাপ্রধানকে সরানো যাবে না, সরালে এই হবে সেই হবে। এই স্ট্যান্সগুলো হচ্ছে বিএনপির জন্য ফাঁদ, যেগুলো 111-কে অ্যাক্সিলারেট করতে পারে এবং 111-কে সহজ করতে পারে। দর্শক, 111 ঘটানোর জন্য নানান গোষ্ঠী বসে আছে, থাকবে, এটা স্বাভাবিক। সেই সুযোগ করে দিচ্ছে। এজন্য যদি বাংলাদেশে 111 ঘটে, এর দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। কারণ বিএনপির যে ঘাটতারামি, যেমন তারা সংস্কার মানবে না, জুলাই সনদের আইনি ভিত্তি মানবে না, পিয়ার সিস্টেম মানবে না, কেউ নির্বাচনে আসলে আসুক, না আসলে না আসুক, নির্বাচন ওই টাইমে হতে হবে, কোনো আলাপ আলোচনা করতে রাজি না, কেউ নির্বাচন না আসলে তারা মাইনাস হয়ে যাবে। এই যে বিএনপির অবস্থানগুলো, গণভোট মানি না, কিচ্ছু মানি না, গণপরিষদ নির্বাচন মানি না, এগুলো হচ্ছে 111-এর পথ প্রশস্ত করার অবস্থান বিএনপির।
তো দর্শক, ডিসেম্বর আগে অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে নতুন ছক, এই ছক কোনো কাজে আসতো না যদি বিএনপি কোনো ভুল না করতো। এই জন্য বিএনপি যেহেতু ভুলে আছে, দিল্লির ছকে আছে, অথবা 111 ঘটতে পারে। আর প্রফেসর ইউনূস কিন্তু এমনিতেই হতাশ, বিরক্ত, তিনি চলে যেতে চান। এখন বারবার বাচ্চাদের মতো পদত্যাগ করে চলে যেতে চাইলে একটু কেমন দেখায় না, এই কারণে নির্বাচন দিয়ে চলে যেতে চান। কোয়ালিটি নির্বাচন বা কি এগুলো নিয়ে প্রফেসর ইউনূসের কোনো কনসার্ন নেই। কোন রকম নির্বাচন দিয়ে চলে যেতে পারলে হলো, তারপরে দেশ গোল্লায় যাবে। প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত হচ্ছে এখন এটা। আর উপদেষ্টাদের একটা অংশ বিএনপির সাথে আপোষ করেছে যে বিএনপি তাদের নিরাপত্তা দিবে, বিএনপি ক্ষমতায় আসবে, তাদের কারা ক্ষমতা এনে দিবে। আর এরকম অবস্থায় নির্বাচন হলে তো বিএনপি ভোট চুরি করে এমনিতেই ক্ষমতা নিয়ে নেবে, কারণ নির্বাচনের আগের দিন ক্ষমতা নিয়ে নেবে, ওই নির্বাচনের দিন কিন্তু অপেক্ষা করার সুযোগ নেই, আরে জিতে গেছি সব নেই। এই হচ্ছে বিএনপির চরিত্র। এই জায়গায় কিছু কিছু উপদেষ্টা যাদের চাকরির বয়স আছে তারা বিদেশে যাবে না, বিএনপি তাদেরকে দেশে সুন্দরভাবে থাকতে দিবে। এর বিনিময়ে একটা কারচুপি নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। আবার আওয়ামী লীগের ষড়যন্ত্র, আওয়ামী লীগের যত ক্ষোভ এই ইউনূস সরকার, এর মানে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগ বাঁচে। দ্রুত নির্বাচন সবচেয়ে বেশি জরুরি আওয়ামী লীগের জন্য। এই সরকারের অধীনে আওয়ামী লীগ যতটা অস্বস্তিতে আছে, অন্য কোন সরকারের অধীনে এতটা অস্বস্তিতে থাকবে না। এই জন্য নির্বাচন হলে আওয়ামী লীগ বাঁচে। আর আওয়ামী লীগ চায় এখন বিএনপি ক্ষমতায় আসুক, কারণ বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের আব্বা, যিনি এখন বিএনপির আব্বা মোদী, তিনি বিএনপিকে বুঝিয়ে শুনে আওয়ামী লীগকে দেশে ফেরানোর ব্যবস্থা করে বলবে যে না, যা যা হয়েছে তার এখন আওয়ামী লীগকে নিয়ে থাকো দেশে, ওইসব বিচার টিচার এগুলো চ্যাপ্টার ক্লোজ করে দাও, দেশ যাচ্ছে এদিকে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে 15 বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতার মসনদ হারায়। পরে 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে আওয়ামী লীগ। সম্প্রতি দিল্লিতে হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেছেন ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। এই এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ কিন্তু লন্ডনে যে তারেক রহমানের সাথে বৈঠক করেছিল। অতএব আমি যে বিএনপির সাথে এই ষড়যন্ত্রে রিলেট করেছি, মিলে যাচ্ছে। আওয়ামী লীগের লোকজনের সাথে দিল্লিতে বৈঠক করে, আবার তারেক রহমানের সাথে লন্ডনে তারেক রহমানের বাসায় যে বৈঠক করে, এটা লন্ডনের বাঙালি কমিউনিটি সবাই জানে। বৈঠকে তারা আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিতে বাধ্য হয়, এমন পরিকল্পনা করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগের ফেসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা। এখানে একটা বিষয় আমি বলি, দেখেন, এই যে আগামী ডিসেম্বর নভেম্বর জুড়ে নাশকতা যদি হয়, কি নিয়ে নাশকতা হবে? ওই যে নির্বাচন নিয়ে, সংস্কার নির্বাচন, এইগুলোর দ্বন্দ্ব। এখন সংস্কার ভার্সেস নির্বাচন, বিচার ভার্সেস নির্বাচন, এই সংকটটা তৈরি করেছে কারা? বিএনপি। অতএব আগামী নভেম্বর ডিসেম্বরে যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিএনপি জামাতের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সৃষ্টি করে, এর দায়টা কিন্তু বিএনপির। কারণ বিএনপি সংস্কার মানলে তো এই ঝামেলা হয় না। আবার জামাতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করেছে, যেমন এই ফজু পাগলাদের ন্যারেটিভ গ্রহণ করেছিল। এগুলো যদি করতে থাকে, না ফিরে আসে, তাহলে তো আওয়ামী লীগ স্বাভাবিকভাবে স্পেস পাবে। আপনি দেখেছেন, আমি অবাক যে ছাত্রদল বিএনপি এমন ন্যারেটিভ নিচ্ছে যে ছাত্রলীগের পোস্টেড নেতা পালাতক যারা আমার বন্ধু, এরা ফেসবুকে লিখছে যে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেটের বিজয় চাই, কারণ এই হচ্ছে শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, অতএব তার বিজয় চাই। আওয়ামী লীগের লোকজন ঘোষণা দিচ্ছে ফজলুর রহমানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ফজলুর রহমান আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসুন, এই কথা বলছে। অতএব দর্শক, ইজ ভেরি সিগনিফিকেন্ট যে বিএনপি এই পরিস্থিতির জন্য দায়ী থাকবে যদি নভেম্বর ডিসেম্বরে দেশে কোনো অস্থিতিশীলতা ঘটে। তবে 111 আসলে সবচেয়ে বড় ক্ষতিটা হবে বিএনপির, কারণ বিএনপি তখন কঠিন ধোলাই শিকার হবে। আর আওয়ামী লীগ তো এমনিতেই পালাতক, আওয়ামী লীগের ওরকম চিন্তা নাই। আওয়ামী লীগ তো 111 আসলেও দলের উপর থাকবে, 111 না আসলেও দলের উপর। কিন্তু লাভবান হবে তৃতীয় কোনো শক্তি, প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো তারা স্বাভাবিক অবস্থায় থাকবে না, এম্পাওয়ার্ড হবে নতুন শক্তি। 111 নতুন ব্যবস্থা সামনে আনবে, এমনকি বিএনপি জামাতকে ভাঙা হবে, এমনকি জামাতকেও ভাঙা হবে। জামাত নাম বাদ দিয়ে অন্য নামে রাজনীতি করার একটা নতুন থিওরি ডিজিএফআই সামনে আসবে, এটা জামাতের একটা বড় অংশ গ্রহণ করবে নিঃসন্দেহে। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র উমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কা যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করতে। মক্কার ফেয়ারমান হোটেল বসে তিনি পালাতক আওয়ামী নেতাদের সাথে সাক্ষাৎ করেন। এই সূত্রের মাধ্যমে জানা গেছে যে ফেসিস্ট হাসিনার দোষর জনগণের অর্থ আত্মসরকার হিসেবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কা একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে আন্তর্জাতিক সংস্থার সাথে জরুরি মিটিং করেন। মক্কা পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে 4 আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাম আল তাকওয়া হোটেলে ওঠেন। সেখানে তিনি চট্টগ্রামের চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 2 দিন সেখানে অবস্থান 6 আগস্ট তিনি দুবাইতে চলে যান। 6 আগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম। প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গে স্ত্রী ফারজানা পারভীন সহ তাদের ছোট ছোট ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান। দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত 5 তারকা হোটেল দি ওয়েবে নিউ দিল্লিতে, আর সেখান থেকে শুরু হয় এস আলমের এই সফরের মূল এজেন্ডা। এই সময় তার সাথে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকে। মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় তাদের মধ্যে।
অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে, কিন্তু 3 উপদেষ্টা হচ্ছে নাটের গুরু। এই 3 জনই সকল মেকানিজম করে আগামীতে কিভাবে কি করতে হবে। আর এই 3 জন উপদেষ্টাই এখন বাংলাদেশে যত ধরনের ক্রিমিনালি খেলা সকল কিছুই করছে, এবং এই 3 জন উপদেষ্টাই বাংলাদেশে বেশি সমালোচিত হয়েছে, কিন্তু তবুও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা কেউ যাচ্ছে তাই চাঁদাবাজি করছে, যাচ্ছে তাই দুর্নীতি করছে, কেউ যাচ্ছে তাই বাংলাদেশের আইন ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, কেউ যাচ্ছে তাই বাংলাদেশের মিডিয়া জগৎকে গ্রাস করে ফেলছে, সবাইকে হুমকির উপর রাখছে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, এই 3 নাটের গ্রুপে এই 3 জন কারা যে বাংলাদেশকে এখন গ্রাস করছে, আন্ডারগ্রাউন্ড থেকে এখন ওপেনও চলে এসেছে। তারা 5 আগস্টের আগেও কিন্তু তাদের 2 জনকে কেউ চিনত না, একজন নাটের গ্রুপে চিনত। সে একজনের নাম হচ্ছে আসিফ নজরুল। এই একজন নাটের গুরু তখন আমার বঙ্গবন্ধু বলতে বলতে, বঙ্গবন্ধুর ইতিহাস বলতে বলতে টকশোতে এসে আবেগ আপ্লুত হয়ে যেত। এই একজন নাটের গুরু আসিফ নজরুল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বলতে বলতে ইমোশনাল হয়ে যেত। আমার দেশের ছাত্ররা চাকরি পায় না, 26 লক্ষ ভারতীয় এসে বাংলাদেশে চাকরি করে। এই সকল ইমোশনাল কথা বলে বলে ছাত্রদেরকে উত্তেজিত করে তুলেছিল, আন্দোলনের জন্য কোটার ব্যাপারগুলা ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, যাতে আগামীতে যে আন্দোলন হবে তাদের একটা হিট থাকে যে আমরা কোটার কারণে আমরা চাকরি পাই না, কোটা দিয়ে আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার লোকদেরকে ঢুকে, বাইরের লোকদেরকে ঢুকে, ছাত্রলীগের লোকদেরকে ঢুকিয়ে চাকরি দিচ্ছে, আমাদেরকে দিচ্ছেন। আন্দোলনের প্ল্যাটফর্ম একটা দাঁড়া করিয়ে ফেলে এই আসিফ নজরুল। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় যখন সে আইন উপদেষ্টা হয়ে যায়, পরবর্তীতে কোনো ধরনের প্রমাণ দিতে পারে নাই যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। 26 লক্ষ বা 1 লক্ষ ভারতীয় চাকরি করে, তার কোনো প্রমাণ দিতে পারে না, এবং সেই নিয়ে কোনো আলোচনা করে নাই আসিফ নজরুল। তিনি বলেছিলেন, আমি মন উজাড় করে জনগণের সেবা করব কখনো যদি কোনো বড় মন্ত্রিত্বের দায়িত্বে পান। এবং তিনি বড় মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন এবং অনেকগুলো দপ্তরও পেয়েছেন, আইন উপদেষ্টা হয়েছেন, কিন্তু মন উজাড় করে জনগণের সেবা করতে পারে না। এবং বাংলাদেশের আইন আদালত বলতে এখন কিছুই নেই, এখানে মব সংগঠিত হচ্ছে, তিনি কোনো প্রতিবাদও করছেন না। আর দ্বিতীয় নাটের গুরু হচ্ছে যে এই আসিফ মাহমুদ। সে যখন থেকে উপদেষ্টা হয়েছে তখন থেকে তার এই পেজ থেকে শুরু করে, তার ফ্যামিলির লোকজন থেকে শুরু করে, তার বাবা থেকে শুরু করে সকল ধরনের অপকর্ম, দুর্নীতির সাথে জড়িত সকল প্রমাণ মিডিয়াতে এসেছে, সকল কিছুই আমরা নিয়ে সমালোচনা করেছি, আমরা সকল ইউটিউবারের কথা বলেছি, তবুও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এই ডক্টর ইউনূস সরকার। তাকে পদচ্যুত করেনি এবং তিনিও পদত্যাগ করেননি। এবং বাংলাদেশে যত ধরনের ষড়যন্ত্র আছে, সে ওই চেয়ারে বসে সকলকে মদত দিচ্ছে, ওই জায়গায় গিয়ে মপ করো, ওই জায়গায় গিয়ে মপ করো, তার পাশে থাকছে আসিফ নজরুল। আর তৃতীয় নাটের গুরু হচ্ছে এই মাহফুজ আলম, বোতল মাহফুজ। এই বোতল মাহফুজকেও কিছুদিন আগে লন্ডনে গণদোলাই দেওয়ার অবস্থা হয়েছে, একটুর জন্য বেঁচে গিয়েছে, লন্ডনের পুলিশ এসে তাকে সেভ করেছে, তা না হলে সেখানেও তাকে গণদোলাই দিয়ে মেরে ফেলা হতো। এই বোতল মাহফুজকে ডক্টর ইউনূস পরিচয় করিয়ে দিয়েছে যে এই বোতল মাহফুজ হচ্ছে মাস্টার মাইন্ড। এই বোতল মাহফুজ মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। সে এখনো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই বোতল মাহফুজ, আসিফ মাহমুদ, এই আসিফ নজরুল, এরা 3 জন, এই 3 সিন্ডিকেটই বাংলাদেশটাকে ধ্বংসের পায়তারা করে এখনো সকল ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাক, বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি বিএনপিও নিশ্চিহ্ন হয়ে যাক, বাংলাদেশে শুধু থাকবে জামাত, এনসিপি এবং ইসলামিক দলগুলো, তারাই রেভলিউশন ঘটিয়ে বাংলাদেশকে শাসন করবে, এক নায়কতন্ত্রের মতো অবস্থা বাংলাদেশে হবে। আমার একটা জিনিস ভয় হচ্ছে, তারা এই সকল কিছু করার কারণে জনগণ তাদের প্রতি এত ক্ষিপ্ত হয়ে গিয়েছে, তাদের এই সকল ক্রিটিক্যাল বিষয় জনগণ এখন সকল কিছু তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, যে তারা মুখে বলে একটা এবং কাজ করছে আরেকটা। এরা মুখে বলে আওয়ামী লীগের স্বৈরাচার, কিন্তু তারাও স্বৈরাচারী কাজ করছে। এরা মুখে বলেছে আওয়ামী লীগ চাঁদাবাজ, তারাও চাঁদাবাজিতে সমর্থন দিচ্ছে। এরা মুখে বলেছে আওয়ামী লীগ টাকা পাচারকারী, তারা নিজেরাও টাকা পাচার করছে, তারা নিজেরাও টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের এপিএস কে দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের এপিএসও 6 মাসে 400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু তারা তার কোনো বিচার করেন তার এপিএস এর। এবং দুদকে তার আসিফ মাহমুদের এপিএস কে ডেকে নিয়ে গিয়ে তার তথ্যের সকল কিছু তথ্য নিয়েছে, কিন্তু আসিফ মাহমুদকে ডাকেনি দুদক। তার মানে আওয়ামী লীগ সরকার 16 বছরে যা কিছু করেছে, তারা এই 1 বছর না হতেই সকল কিছু করে ফেলেছে। এখন তো 1 বছরের থেকেও বেশি সময় পার হয়ে গিয়েছে। এই হচ্ছে তাদের বায়োডাটা, এই 1 বছরের উপদেষ্টাকালীন থাকা অবস্থায় এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা চাচ্ছে আরো অনেকদিন যাবত এই উপদেষ্টা মন্ডলীতে বসে থাকতে, আরো টাকা আত্মসাৎ করতে, বাংলাদেশকে ডিভাইডেড করে দিতে, যে 24-এর শক্তি একটা, 1971 সালের শক্তি একটা। মানে তারা হচ্ছে 24-এর শক্তি, আর যারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তারা হচ্ছে 71-এর শক্তি। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে দেশের পরিস্থিতি দিন দিন কোন পর্যায়ে যাচ্ছে। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, যদি আপনাদের এখান থেকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।